শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শুধুমাত্র দক্ষতা এবং মনের জোরে কিভাবে একজন লোক মৃত্যুর মুখ থেকে একটি বাচ্চাকে ফিরিয়ে আনতে পারে। একজন ভয়ঙ্কর কিডন্যাপার একটি ছোট্ট বাচ্চাকে কিডন্যাপ করে নেয় আর বাচ্চাটি যাতে তিলে তিলে মারা যায় সেই ব্যবস্থা করে। ঠিক সেই পরিস্থিতিতে কিভাবে একজন হ্যাকার তার বুদ্ধি খাটিয়ে বাচ্চাটিকে উদ্ধার করেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া সার্ভাইভাল থ্রিলার মুভি জয় গণেশ। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটি লোককে কোথাও যেতে দেখা যায়। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব টেনশনে ছিল। তাকে লয়ার পার্বতীর কাছে আসতে দেখা যায়। আসলে লোকটার ছেলে বিষ্ণু ড্রাগস কেসে পুলিশের কাছে ধরা পড়েছে, সেই জন্যই সে খুব চিন্তিত ছিল। সে পার্বতীকে বলে সে যেন তাদের একটু সাহায্য করে। পার্বতী বলতে থাকে, আপনার ছেলের কেস রিলেটেড কিছু ফাইল আমরা হাতে পাবো, তখনই কেসটা নিয়ে আমরা ভালোভাবে স্টাডি করতে পারবো, আগাতে পারবো। কারণ আপনার ছেলে ফুড ডেলিভারির কাজ করতে যেয়ে তার ব্যাগে ড্রাগস নিয়ে ঘুরছিল আর পুলিশ সেটা দেখে ফেলেছে আর অ্যারেস্ট করেছে, আর এখন তারা বেলও দিতে চাইছে না। লোকটা বলে আমার ছেলেটাকে ফাঁসানো হয়েছে। আসলে আমরা খুবই গরিব, আমি একা আমার সংসারটা চালাতে পারি না, এই জন্য আমার ছেলে পড়ালেখার পাশাপাশি ফুড ডেলিভারির কাজ করে। আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম, তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি এই কাজটা সত্যি করেছে কিনা, কিন্তু আমার ছেলে বলেছে সে জানে না তার ব্যাগে ড্রাগস কিভাবে এলো আর এর সাথে সে কোনোভাবেই জড়িত নয়। পার্বতী তাকে আশ্বাস দেয় যদি বিষ্ণু নির্দোষ হয় তাহলে অবশ্যই আমরা তাকে ছাড়াতে পারবো, আপনি টেনশন করবেন না। লোকটা সেখান থেকে চলে যায়। রাতের বেলা খাবার টেবিলে খাবার খেতে খেতে পার্বতীর মেয়ে মোবাইল ইউজ করছিল। খাবারের দিকে তার কোনো মনোযোগই ছিল না। এটা দেখে পার্বতী একটু রেগে যায় এবং বলে মোবাইলটা রেখে খাবার খাও। এতে তার মেয়েও কিছুটা রেগে যায় এবং সেখান থেকে খাবার রেখেই উঠে চলে যায়। পার্বতীর ছেলে তাকে জিজ্ঞেস করে, মা তুমি কি কোনো টেনশনে রয়েছো? পার্বতী তখন ভাবতে থাকে আসলে বিষ্ণুর কেসটা নিয়ে সে একটু টেনশনে ছিল। আসলে বিষ্ণুর কেসে তেমন কোনো সে লিডই পাচ্ছিল না। খাবার খাওয়ার পরে রাতে আবারও সেই কেস ফাইলটা সে স্টাডি করতে থাকে। তখনই সে দেখতে পায় তাকে কেউ একজন মেল করেছে। মেলটা ওপেন করতেই কিছু স্ক্রিনশট এবং ইমেজ দেখতে পায়। উপরে লেখা ছিল যে বিষ্ণু নির্দোষ। আমি আপনাকে কিছু প্রমাণ দিচ্ছি যেটা কোর্টে বিষ্ণুকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করবে। দেখা যায় সেই মেলটা এসেছিল জয় গণেশ নামের একটি মেল থেকে। পার্বতী দেখতে পায় সত্যি সত্যি সেই ইমেজ এবং স্ক্রিনশটগুলোর ভেতরে ড্রাগস ডিলিংয়ের ব্যাপারে অনেক বড় প্রমাণ রয়েছে, যেটা দ্বারা সহজেই বিষ্ণুকে নির্দোষ প্রমাণ করা যাবে। এতে পার্বতী অনেক খুশি হয়ে যায়। সাথে সাথে একজন পুলিশ অফিসারকে কল করে আর বলে তুমি তোমার পুরো টিম নিয়ে চলে এসো, আমরা অনেক বড় একটা লিড পেয়েছি। পার্বতীর টিম সেখানে চলে আসার পরে সে তাদের সেই ডকুমেন্টসগুলো দেখাতে থাকে, যেখানে ড্রাগ ডিলারদের একটা এনক্রিপ্টেড কোড ছিল যেটা সাইবার সেল পর্যন্ত ভাঙতে পারেনি, কিন্তু জয় গণেশ সেটা ভেঙে সেটার ভিতরে কোথায় ড্রাগ ডেলিভারি করা হবে, কে কার সাথে লেনদেন করছে এইসব ইনফরমেশন বের করে দিয়েছে। এছাড়া সেখানে একটা ডগের ছবি পাঠানো হয়েছে। কুকুরের গলায় থাকা লকেটটা জুম করে সেখানে ড্রাগ ডিলারের একটা ছবিও তারা পেয়ে যায়। পার্বতী বলতে থাকে এই প্রথমবার হয়তোবা এই ড্রাগ ডিলারের মাস্টারমাইন্ডকে আমরা ধরতে পারবো। তখন তারা বলে ঠিক আছে, কালকেই কোর্টে আমরা সবকিছুর জন্য আবেদন করছি এবং প্রমাণগুলো সাবমিট করে দেব। সেখান থেকে যাওয়ার সময় পার্বতীরই একজন টিমমেট তাকে জিজ্ঞেস করে এই মেলটা আপনাকে কে পাঠিয়েছে? পার্বতী বলে আমি জানি না, কিন্তু লোকটা তার নাম ঠিকানা বলেনি। যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে, তার জন্য বিষ্ণু ন্যায় বিচার পাবে। এতে পার্বতী এবং সেই টিমমেট খুশি হয়ে যায়। এরপরেই গণেশকে দেখানো হয় যে কম্পিউটারের সামনে বসেই সে একটি স্কেচ তৈরি করছিল। এরপরে বাসায় আসার পরে পার্বতী সাইবার সেলে একজন অফিসারকে কল করে আর বলে আমি তোমাকে একটি মেল দিচ্ছি, এই মেলটা কোথা থেকে সেন্ড করা হয়েছে, এই মেলের অনারকে এবং তার বাড়ির ঠিকানা কি, সবকিছু আমাকে খুঁজে বের করে দেবে। পরের দিন সকালেই গণেশকে দেখানো হয়। সকাল সকাল বের হয়ে পড়ে কোথাও যাওয়ার জন্য। গণেশের পা কাজ করতো না, সে সবসময় একটি হুইল চেয়ার ব্যবহার করত। গণেশ একটি নিউজ পেপারের একজন ডিজাইনার হিসেবে কাজ করত। এছাড়াও সে একজন হ্যাকার। গণেশকে দেখা যায় বাসা থেকে বের হয়ে সে তার বাবার গ্যারেজে চলে আসে। সেখানে সে তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলে, সাথে সেখানে থাকা আরও কিছু লোকজনদের সাথে। এরপরেই সেখানে থাকা একটি গাড়ি করে সে তার অফিসে চলে আসে। অফিসে আসার পরেই গণেশ দেখতে পায় তাদের অফিসে আরও একটি নতুন মেয়ে আজকে জয়েন করেছে।
সেখানে মেয়েটি গণেশের অন্য একজন কলিগের সাথে কথা বলছিল। সেই কলিগ গণেশকে সেই মেয়েটির সাথে পরিচয় করিয়ে দেয়। গণেশ সেখান থেকে চলে আসার সাথে সাথেই মেয়েটি সেই কলিগকে জিজ্ঞেস করে যে গণেশের এই অবস্থা কি করে হলো। সেই লোকটা বলে গণেশ ওভার স্পিডে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, আর তখন থেকেই তার দুটি পা প্যারালাইজড হয়ে যায়। একটু দূরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনতে পাচ্ছিল গণেশ। তার মনটা কিছুটা খারাপ হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই গণেশ যখন তার অফিসে বসে কাজ করছিল, তখনই সেই নিউজ পেপারের এমডি সেখানে চলে আসে আর গণেশকে বলে একটি আর্টিকেলে একজন এমএলএর ছবি অ্যাটাচ করে দিতে, এছাড়া সেই ছবির ভেতরে দুটি স্টিকার লাগিয়ে মুখটা ঢেকে ফেলতে। গণেশ বলে এটা কেন করছেন স্যার? সেই এমডি বলে আসলে এই এমএলএ অনেক বড় একটা চিট করেছে, যেটার প্রমাণ আমার কাছে রয়েছে। এখন এই আর্টিকেলটা আমি ছাপাবো তাকে বলেছি, আর এর জন্য তার সাথে আমার একটা ডিলিং হয়েছে। সে যদি সন্ধ্যার মধ্যে আমাকে 10 লাখ টাকা না দেয়, তাহলে আমি এই আর্টিকেলটা তার মুখের ছবি সহ ছাপিয়ে দেব, যার ফলে তার পলিটিক্যাল ক্যারিয়ার হুমকির মধ্যে পড়ে যাবে। আর যদি সে টাকাটা দিয়ে দেয়, তাহলে আমরা এই আর্টিকেলটা তার মুখের ছবি সহ ছাপাবো না। এটা শোনার পরে গণেশ মনে মনে বলতে থাকে যে সে এমডি একজন বড় চিটার, যে টাকার জন্য এমন একটা ডিল করছে। কাজ করার ফাঁকে একটা সময় গণেশ যখন ওয়েবসাইটে নিউজ পড়ছিল, ঠিক তখনই তার সামনে একটা নিউজ চলে আসে, যেখানে সেই বিষ্ণুর নিউজটা সে দেখতে পায়, যেখানে সে বিষ্ণুকে ড্রাগসের জন্য পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু প্রমাণের সাপেক্ষে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে, কারণ বিষ্ণু নির্দোষ ছিল। এই খবরটা দেখে গণেশ খুশি হয়ে যায়, কারণ সে একজন নির্দোষকে ন্যায় বিচার পাইয়ে দিতে সাহায্য করেছে। এরপরেই সে এমএলএকে দেখানো হয়, যে খুবই টেনশনে ছিল। সে ভাবছিল কি করে সেই নিউজ পেপারের এমডির সাথে ডিলটা কমপ্লিট করা যায়। যদি প্রমাণগুলো বাইরে চলে আসে তাহলে একেবারে শেষ হয়ে যাবে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে স্যার আপনি টেনশন করবেন না, নিউজ পেপারের এমডি আপনার কাছ থেকে টাকা নেবে, নিউজটা কখনোই ছাপাবে না। যদি ওর ছাপানোর হতো তাহলে টাকা ছাড়াই সে অনেক আগেই ছাপিয়ে দিত। বিকেলে গণেশকে বাড়িতে আসতে দেখা যায়। তখনই লিফটে যখন সে ওঠে, আয়ান নামের একটি বাচ্চা ছেলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এই বাচ্চা ছেলেটার সাথে গণেশের অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আয়ান সবসময় গণেশকে হিরো বলে ডাকে, আর গণেশও আয়ানকে অনেক ভালোবাসে। এছাড়া আয়ান আর গণেশের মধ্যে ভালো সম্পর্ক থাকার আরও একটা কারণ রয়েছে। আয়ান কখনোই গণেশের পা নিয়ে কোনো কথা বলে না, তার সাথে কোনো মজা করে না এই বিষয়ে। রাতে বিষ্ণুকে দেখা যায় তার ফ্রেন্ডদের সাথে একসাথে বসে ড্রিঙ্কস করছিল। সেখানে কথা বলার একটা সময় বিষ্ণু তাদের জানায় সে নতুন একটি গল্প লিখতে শুরু করেছে, আর সেই গল্পটার নাম সে দেবে জয় গণেশ। এটা নিয়ে তার বন্ধু একটু মজা করে, এতে গণেশ রেগে যায়, আর সেখান থেকে তাদের রেখেই সে তার রুমে চলে আসে। সেখানে বসে তার সেই গল্পের ক্যারেক্টার ডিজাইনিং নিয়ে সে কাজ করতে থাকে। একটা সময় পাশের রুম থেকে সে জোরালো মিউজিকের আওয়াজ শুনতে পায়, যেটা শোনার পরেই সে সেখানে আসে। দেখতে পায় তার বন্ধুরা গান ছেড়ে একসাথে ডান্স করছে। এটা দেখে গণেশের খুব আফসোস হয়, ইস সে যদি নিজেও একসাথে সবার সাথে ডান্স করতে পারত। এছাড়া গণেশের জীবনের সেই বাইক অ্যাক্সিডেন্টের জন্য তার আফসোস হতে থাকে। সে কাঁদতে থাকে আর ভাবতে থাকে আজকে যদি তার পাটা ঠিক হতো তাহলে আজকে সবাই তাকে নিয়ে মজা করতো না। তার বাবার গ্যারেজে সেই লোকটি, অফিসের সেই মেয়েটি, কেউ তাকে নিয়ে মজা করার সাহস পেত না। যাই হোক, মন খারাপ করে গণেশ ঘুমিয়ে পড়ে। সকালেই ফোনের শব্দে ঘুম ভাঙে তার। আসলে সে তার গল্পটা কয়েকটি পাবলিশিং কোম্পানিতে সেন্ড করেছিল, যাতে সেই গল্পটা সে প্রকাশ করতে পারে। সেখান থেকেই নিধি পাবলিশার থেকে তাকে কল করা হয়, আর তাকে একজন মহিলা দেখা করতে বলে। নিউজটা পেয়েই গণেশ খুশি হয়ে যায়। তাড়াতাড়ি রেডি হয়ে সেই অ্যাড্রেসে চলে আসে, কিন্তু সেই বাড়িতে আসার পরেই সে তার হুইল চেয়ারের ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। গণেশ অনেকভাবে চেষ্টা করছিল ওঠার জন্য, কিন্তু সে কোনোভাবেই হুইল চেয়ারটা নিয়ে আর উঠতে পারছিল না। অন্যদিকে সেই বাড়ির জানালা দিয়ে নিধি নামের একটি মেয়ে গণেশকে এভাবে পড়ে থাকতে দেখে। দ্রুত সে সেখানে চলে আসে এবং গণেশকে হুইল চেয়ার নিয়ে উঠতে সাহায্য করে। তাকে জিজ্ঞেস করে আপনি কে, আর এখানে কি করছেন? গণেশ বলতে থাকে তাকে এখান থেকে কল করা হয়েছিল, আসলে সে গল্প লেখে। এরপরেই সে তার গল্পের বইগুলো দেখাতে থাকে। গল্পের বইগুলো হাতে নেওয়ার পরে নিধি বলে আপনি হয়তো ভুল করছেন, এখান থেকে কেউ কল করেনি, আপনি চলে যান। ঠিক তখনই সেখান থেকে একজন মহিলা বের হয়ে আসে। নিধিকে বলে আমি ওকে কল করেছিলাম, মহিলাটি ছিল নিধির মা। সব শোনার পরে নিধি একটু রেগে যায়। নিধি বলে তুমি আমার সাথে কথা না বলে কেন তাকে এখানে আসতে বললে? নিধির মা বলে তুমি গল্পগুলো পড়ে দেখো, আমি পড়েছি, খুবই ভালো, খুবই ইন্সপায়ারিং গল্প, তোমার পড়লে তোমারও ভালো লাগবে।
বিষয়টা নিয়ে নিধি এবং তার মায়ের মধ্যে একটু তর্ক লেগে যায়। আর এই বিষয়টা ভালোভাবে নেয় না গণেশ, তার একটু মন খারাপ হয়ে যায়। কিন্তু নিধির মা তাকে বলে, তুমি টেনশন করো না, নিধি গল্পগুলো পড়লে অবশ্যই পছন্দ করবে, আর আমরা গল্পগুলো পড়ার পরে তোমাকে জানাবো। এরপরেই সেই এমএলএকে দেখা যায় একটি অ্যাপার্টমেন্টে আসতে, যেখানে আয়ান তার মা বাবার সাথে আসছিল। আসলে আয়ান হচ্ছে এই এমএলএর ছেলে, প্রথম স্ত্রীর ছেলে, আর আয়ান তার মায়ের সাথেই থাকে। আয়ানের সাথে মাঝে মধ্যেই তার বাবা অর্থাৎ এমএলএ দেখা করতে আসে। আজকেও সে আয়ানের সাথে দেখা করতে এসেছে। সে ঠিক করে আয়ান এবং সে আজকে মুভি দেখতে যাবে। আয়ানের মা তখন বলে, আমি এখন অফিসে যাচ্ছি, তুমি ঠিক সময় মতো আয়ানকে বাসায় পৌঁছে দিয়ে যেও। ঠিক তখনই গণেশ বাসায় ফিরছিল। গণেশকে দেখার পরে আয়ান ছুটে গণেশের কাছে চলে আসে এবং খুশি হয়ে বলে, দেখো আমি নতুন একটা ছাতা কিনেছি, তোমার কাছে কি ছাতা আছে? তোমার কাছে তো কোনো ছাতাই নেই, বাইরে বৃষ্টি হতে পারে, ছাতাটা নিয়ে রাখো। এইভাবে আয়ান নিজের ছাতাটা দিয়ে সে চলে যায়। এদিকে নিধিকে দেখা যায় গণেশের রেখে যাওয়া গল্পের বইগুলো পড়তে শুরু করে। সেখানে গণেশ আসলে নিজের গল্পটাই লিখেছিল। গণেশ সেখানে নিজেকে একজন সুপার হিরো হিসেবে কল্পনা করে। যখন গণেশ কলেজে পড়তো, একদিন তার বাবার বাইকটা নিয়ে সে কলেজে যেতে শুরু করে। আর কলেজে যাওয়ার সময় সে বাইকটা খুব স্পিডে চালাতো। এতে করে একটা সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানে তার পাটা প্যারালাইজড হয়ে যায়। গণেশের জ্ঞান ফেরার পরে যখন সে জানতে পারে যে তার দুটো পাই প্যারালাইজড হয়ে গেছে, সে আর কখনো হাঁটতে পারবে না, সে একেবারেই ভেঙে পড়ে। সে সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু সে যাত্রায় তার বাবা তাকে বাঁচিয়ে নিয়েছে। তার বাবা তাকে মোটিভেট করতে থাকে। গণেশের বাবা তাকে বলে, তোমার পুরো শরীরে শুধুমাত্র তোমার পা দুটোই কাজ করে না, বাকি সব কিছু কাজ করে, আর তুমি খুবই ট্যালেন্টেড। তুমি চাইলেই তোমার এই পা ছাড়াও তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। কম্পিউটারে অনেক ভালো নলেজ ছিল গণেশের, এই জন্য তার বাবা তাকে একটি গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি করে দেয়। আর দেখতে দেখতেই গণেশ একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে পড়ে। এছাড়াও সে কম্পিউটারে ভালো নলেজ থাকার কারণে সে বাসায় বসে বসে হ্যাকিং শেখে। একটা সময় হ্যাকিংয়ে সে খুব এক্সপার্ট হয়ে যায়। আর মানুষদের সাহায্য করতে সে জয় গণেশ নামের একটি মেল খোলে, যেটা থেকে বিভিন্ন কেসে সে পুলিশ সাংবাদিকদের সাহায্য করে। এইভাবেই সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে গণেশ এগিয়ে যাচ্ছে তার জীবনে। গল্পটা পড়ার পরে নিধির খুবই ভালো লাগে। সে তার মার কাছে চলে আসে, বলে, সরি মা, আমি না জেনেই তোমার সাথে ওইভাবে কথা বলেছি। গল্পটা আসলেই ভালো ছিল, গল্পটা আমরা অবশ্যই পাবলিশ করব। নিধির মা বলে, তোমার বাবাও ওর মতো গল্প লিখত, ওর গল্পগুলো আমি যখন পড়ছিলাম তোমার বাবার কথা আমার মনে হয়ে গিয়েছিল। নিধি বলে, ঠিক আছে, ওকে আমাদের বাসায় আরও একবার আসতে বলো, আমি ওর সাথে কথা বলবো। এদিকে সে লয়ার পার্বতী সাইবার সেল অফিসারের সাহায্যে গণেশের ঠিকানা বের করে ফেলে এবং গণেশের বাবার গ্যারেজে চলে আসে। সেখানে গণেশের বাবার সাথে সে কথা বলতে থাকে। গণেশের বাবা পার্বতীকে সবকিছু খুলে বলে যে গণেশ কিভাবে একজন হ্যাকার হয়ে উঠেছে, কিভাবে সে তার পা হারিয়েছে, আর কিভাবে সে তার সব প্রতিকূলতা উপেক্ষা করে তার জীবনে সে এগিয়ে যাচ্ছে। সবকিছু শোনার পরে পার্বতীর খুব ভালো লাগে। গণেশের বাবা তাকে ডেকেছিল, গণেশ সেখানে চলে আসে। সেখানে পার্বতীর সাথে কথা বলতে থাকে গণেশ। ঠিক তখনই এইভাবে আরও কিছু কথা বলার পরে পার্বতী তাকে একটা হেল্প করতে বলে একজন পলিটিশিয়ানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও অন্তরঙ্গ মুহূর্তের ওই ভিডিওটা পলিটিশিয়ানের ছিল না, সেটা ডিপ ফেক দিয়ে তৈরি করা হয়েছে। তোমাকে এটাই প্রমাণ করতে হবে ভিডিওতে থাকা ওই লোকটা পলিটিশিয়ান নয়, সেটা অন্য কেউ, আর এটা ডিপ ফেকের সাহায্যে তৈরি করা হয়েছে। এছাড়া তোমাকে আরও একটা কাজ করতে হবে, এই ভিডিওটা যেখান থেকে তৈরি করা হয়েছে এবং পাবলিশ করা হয়েছে সেটার অরিজিন তোমাকে খুঁজে বের করতে হবে। পার্বতী আর বলে, তুমি টেনশন করো না, কাজটা আমি তোমাকে ফ্রিতে করাবো না, এই জন্য তুমি পেমেন্ট পাবে। গণেশ কিছুটা রেগে যায়, বলে, আপনি আমাকে যত টাকাই দেন না কেন, এই ধরনের কাজ আমি করব না, আমি কারো হয়ে কাজ করি না, আমার যেটা ভালো লাগে আমি শুধুমাত্র সেটা করি। পার্বতী তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তার বাবাও তাকে বোঝায়, কিন্তু কোনোভাবেই গণেশ রাজি হয় না। অবশেষে নিরাশ হয়ে পার্বতী সেখান থেকে চলে যায়। এদিকে নিধি একদিন কোথাও যাচ্ছিল, গণেশের সাথে তার দেখা হয়ে যায়। গণেশকে দেখতেই সে গণেশের কাছে আসে, বলে, সরি, তোমার সাথে আমি ওই দিন যে ব্যবহারটা করেছি সেটা আমার করা ঠিক হয়নি। আমি তোমার গল্পগুলো পড়েছি, গল্পগুলো খুবই ভালো ছিল। এছাড়া আমিও একটা গল্প লিখতে চলেছি, গল্পটার নাম তুম্ভি। আমিও গল্পটা পাবলিশ করতে চাই, তুমি চাইলে তোমার এবং আমার গল্পটা একসাথে পাবলিশ করতে পারি। গণেশ বলে, তোমার গল্পের সাথে আমার গল্পটা কি ম্যাচ হবে? নিধি বলে, অবশ্যই হবে, দেখবে লোক এটাকে অনেক ভালোবাসবে। এতে গণেশ রাজি হয়ে যায়।
গণেশ এরপরেই নিধিদের বাসায় আসে, তার মা এবং নিধির সাথে কথা বলতে থাকে। এছাড়া তার কিছু অ্যানিমেশনও সে দেখায়, যেগুলো সে তার গল্পের সাথে অ্যাড করতে চায়। এটা দেখে নিধি এবং তার মা খুশি হয়ে যায়। অবশেষে তারা একটা এগ্রিমেন্টে সাইন করে। কিছুদিন পরেই তাদের সেই গল্পটা পাবলিশ হয়। বাচ্চারা সেই গল্পটা অনেক পছন্দ করে। এরপরে তারা দুজনেই তাদের সেই গল্প দুটো নিয়ে একটি অ্যাপস তৈরি করে, আর অ্যাপসটা সবার কাছে খুব ভালো লেগে যায়। সবাই এই অ্যাপসটা ব্যবহার করতে শুরু করে। এদিকে নিধি এবং গণেশের মাঝে সম্পর্কটা ভালো ছিল, তারা ধীরে ধীরে কাছে আসতে শুরু করেছিল। গণেশ একদিন অফিসে বসেই কাজ করছিল, আর কাজের ফাঁকে সে নিউজ পড়ছিল। ঠিক তখনই সে দেখতে পায় যে শহরে কিছুদিন ধরেই জুয়েলারির দোকানগুলোতে চুরি হচ্ছে, আর এটা কয়েকটা দোকানেই হয়েছে, কিন্তু পুলিশ এর কোনো কুলকিনারা করতে পারছে না। গণেশ নিউজটা দেখার পরেই সেই নিউজটা নিয়ে সে রিসার্চ করতে থাকে। একটা সময় সেই চোরের প্যাটার্নগুলো সে ধরে ফেলে। পুলিশের কন্ট্রোল রুমে সে কল করে আর বলে স্বর্ণের দোকানগুলোতে যে চুরি হচ্ছে সেই ব্যাপারে সে কিছু ইনফরমেশন দিতে চায়। এরপরে চোরগুলো একজন পলিটিশিয়ানের বাড়িতে চুরি করবে, সেই পলিটিশিয়ানের নামও সে বলে দেয়। পুলিশের কন্ট্রোল রুম থেকে জিজ্ঞেস করা হয় সে কে, আর এই ইনফরমেশনগুলো সে কোথায় পেল, কিন্তু গণেশ তার কোনো ইনফরমেশনই পুলিশকে দেয় না। এর একদিন পরেই গণেশ দেখতে পায় একটি নিউজ, যেখানে পুলিশ সেই চুরির কেসে একজনকে অ্যারেস্ট করেছে। গণেশ সেই চোরকে দেখে চিনতে পেরে যায় যে সে আসল চোর নয়, পুলিশ আসল চোরকে রেখে অন্য একজনকে ধরেছে। তাড়াতাড়ি গণেশ পুলিশের কন্ট্রোল রুমে আবারও কল করে আর বলে আপনারা ভুল মানুষকে ধরেছেন, আপনারা যাকে ধরেছেন সে ছোটমোটো একজন চোর, সে আসল চোরের মাস্টারমাইন্ড নয়। কিন্তু পুলিশ তার কোনো কথা বিশ্বাস করে না এবং বলে আপনি কি করে জানলেন যে আসল চোর নয়, ফোনটা রেখে দেয়। গণেশ কি করবে বুঝতে পারে না। সে লয়ার পার্বতীর সাথে দেখা করে, বলে রিসেন্টলি চুরির কেসে যাকে ধরা হয়েছে সে আসল চোর নয়, সে যদিও চোর কিন্তু সে ছোটখাটো চোর, জুয়েলারির দোকানের চুরিগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু পার্বতী বলে আমরা এই কেসটাতে এখন আর কিছুই করতে পারবো না। গণেশ রেগে যায় এবং সেখান থেকে মন খারাপ করে চলে আসে, কারণ তার সব পরিশ্রম নষ্ট হয়ে গেছে। অ্যাপার্টমেন্টে আসার সাথে সাথেই আয়ান তার কাছে আসে আর বলে তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে? কিন্তু গণেশ তাকে কোনো কিছুই বলে না। আয়ান আবারও জিজ্ঞেস করলে সে কিছুটা রেগে যায়, সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু আয়ান তাকে বলে আজকে আমার বার্থডে, সন্ধ্যায় একটা পার্টি আছে, তুমি নিশ্চয়ই আসবে। গণেশ বলে আমার পার্টিতে যেতে ভালো লাগে না। আয়ান বলে তুমি না আসলে আমি খুব কষ্ট পাবো। অবশেষে গণেশ পার্টিতে আসার জন্য রাজি হয়। সন্ধ্যায় গণেশ যখন পার্টিতে আসে তখন আয়নের বাবাও সেখানে ছিল। আয়নের বাবা গণেশের সাথে কথা বলতে থাকে, সে গণেশকে নিয়ে কিছুটা মজা করে। আয়নের বাবা বলে আরে তুমি এই পার্টিতে, তোমাকে তো ইনভাইট করা হয়নি, তাহলে তুমি কিভাবে আসলে? বিনা ইনভাইটে চলে এসেছো। যদিও তোমার মতো দু একজন লোক এখানে থাকা দরকার, থেকে যাও। এতে প্রচণ্ড রেগে যায় গণেশ। এছাড়া সে খুব কষ্টও পায়, তাই সেখান থেকে চলে আসতে থাকে। তখনই আয়ান দৌড়ে এসে তাকে থামায় আর বলে তুমি এত তাড়াতাড়ি পার্টি থেকে কোথায় ফিরে যাচ্ছ? কিন্তু গণেশ বলে আমার পার্টি ভালো লাগে না। তখনই আয়ান মজার ছলে বলে আমার গিফট কই? একটু লজ্জা পেয়ে যায় গণেশ, কারণ সে আয়ানের জন্য কোনো গিফট আনেনি। তখনই আয়ান মজা করে গণেশের পকেট চেক করতে থাকে আর একটা চুইংগাম নিয়ে চলে যায়, বলে এটাই আমার বার্থডে গিফট। এভাবেই গণেশের মনটাও ভালো হয়ে যায়। তারা দুজনেই সেখানে কিছুটা মজা করতে থাকে। ঠিক তখনই নিধির কল আসে, বলে আমি একজন ইনভেস্টরের সাথে কথা বলেছি, সে আমাদের বইটা পাবলিশ করতে রাজি হয়েছে। আমরা দুজনেই কালকে তার সাথে দেখা করতে যাব, তুমি তাড়াতাড়ি চলে এসো। গণেশের মনটা ভালো ছিল না, সে বলে আমি যাব না, তুমি ডিল করে আমাকে জানিও। নিধি বলে গল্পটা তোমার, তোমাকে অবশ্যই যেতে হবে। গণেশ বলে ঠিক আছে আমি আসব। এরপরেই দেখা যায় সেখানে থাকা একটা গাড়ি গণেশকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যখনই গণেশ সেই গাড়িটার দিকে তাকায় সে দেখতে পায় সেখানে একটা লাল কাপড়। ঠিক তখনই তার মনে পড়ে যে আজকে বার্থডে উপলক্ষে আয়ন ও সুপারম্যানের ড্রেস পরেছিল, যেখানে তার পিঠে ঠিক একই রকম একটা লাল পর্দা ছিল। আশেপাশে সে আয়নকে দেখতে পায় না, বুঝতে পারে যে কেউ আয়নকে কিডন্যাপ করে নিয়েছে। সে তাড়াতাড়ি গাড়িটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই গাড়িটাকে থামাতে পারে না সে। আয়নকে নিয়ে সে গাড়িটা সেখান থেকে চলে যায়। গণেশ চিৎকার করতে থাকে এবং সেই গাড়িটাকে থামাতে বলে, কিন্তু গণেশের চিৎকারের আওয়াজ কেউ শুনতে পায় না। কিছুক্ষণ পরে জানাজানি হয়ে যায় যে আয়ন মিসিং, কেউ তাকে কিডন্যাপ করেছে। পুলিশ চলে আসে, পুলিশ গণেশের সাথে কথা বলতে থাকে।
গণেশ বলে, আমি আর আয়ান যখন পার্কিং লটে গল্প করছিলাম তখন একটি গাড়ি এসে আয়ানকে কিডন্যাপ করে নিয়ে যায়। আমি ফোনে কথা বলছিলাম, তাই বিষয়টা আমি খেয়াল করিনি। কিন্তু যখন গাড়িটা চলে যায় আমি তখন গাড়ির ভেতরে আয়ানকে দেখতে পাই। পুলিশকে সে গাড়ির নাম্বারটা বলে দেয়, কারণ যাওয়ার সময় সে গাড়ির নাম্বারটা মুখস্থ করে ফেলেছিল। পুলিশ সেই গাড়িটাকে খুঁজে পায়, কিন্তু সেটা শহর থেকে অনেকটা দূরে, আর একটা পরিত্যক্ত জায়গায় গাড়িটা পড়েছিল। গাড়ির ভেতরে কেউ ছিল না। পুলিশরা আবারও গণেশের কাছে আসে আর বলে, আপনি কি সেই কিডন্যাপের ব্যাপারে আমাদের আরও কিছু বলতে পারবেন? একটু ভালো করে মনে করার চেষ্টা করুন, স্পেসিফিক কোনো কিছু, যেটা দিয়ে আমরা সেই কিডন্যাপারের একটা ফেস আর্ট করতে পারবো। গণেশ বলে, আমি নিজেই একজন আর্টিস্ট, আমাকে একটু সময় দিন, আমি সেই কিডন্যাপারের ফেস আর্ট করে আপনাদের দেব। এরপরে গণেশ লেগে পড়ে সেই কিডন্যাপারের ফেস আর্ট করার জন্য, কারণ গাড়ি থেকে যখন সে ধাক্কা খেয়েছিল তখন সেই কিডন্যাপারের মুখ সে কিছুটা দেখেছিল, যদিও সে একটা মুখোশ পরেছিল, আর সেই মুখোশ সহই সে মুখটা আর্ট করার চেষ্টা করে। এদিকে পুলিশরা সিসিটিভি ফুটেজগুলো চেক করতে থাকে। ট্রাফিকের সিসিটিভি ফুটেজ চেক করে তারা সেই কিডন্যাপারকে ধরার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে তারা কোনো ক্লুই পায় না। এরপরেই গণেশ যে মুখটা আর্ট করেছিল মাস্ক সহ, সেটা পুলিশের ডেটাবেসে সার্চ করতে থাকে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। অবশেষে পুলিশ গণেশকে সিসিটিভি ফুটেজ দেখাতে থাকে। ট্রাফিকের সব সিসিটিভি ফুটেজ দেখায়। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে গণেশ একটা লোককে সন্দেহ করে যে মাস্ক পরেই গাড়ি চালাচ্ছিল। ভালো করে দেখার পরে গণেশ বলে, স্যার, এই লোকটাই ছিল, এই লোকটাই আইনকে কিডন্যাপ করেছে। পুলিশ সেই গাড়িটাকে ট্র্যাক করে, অবশেষে সেই গাড়িটাকে ধরেও ফেলে তারা, কিন্তু আবারও কোনো কাজই হয় না, কারণ গাড়িটা আবারও একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়েছিল, সেখানে কেউ ছিল না। গণেশ পুলিশের পারমিশন নিয়ে আবারও একটি স্কেচ আর্ট করতে শুরু করে, এবার মাস্ক ছাড়া। 10 ঘন্টা কষ্ট করার পরে অবশেষে গণেশ সেই মুখোশ ছাড়া কিডন্যাপারের ছবিটা আর্ট করতে সফল হয়। পরদিন সকালবেলাতেই একটি এফএম রেডিওর অনুষ্ঠানে সে কিডন্যাপার কল করে, বলে, আমার নাম মোহন। সে তামিলে কথা বলছিল। সে বলে, আমি সেই এমএলএর ছেলেকে কিডন্যাপ করেছি, আপনারা যতই চেষ্টা করুন ছেলেটিকে খুঁজে পাবেন না। আমার মেয়েকে এমএলএ তিলে তিলে নৃশংসভাবে মেরে ফেলেছে, আমিও তার ছেলেকে একইভাবে মারব। আপনাদের হাতে 12 ঘন্টা সময় রয়েছে, পারলে ছেলেটাকে বাঁচিয়ে নিন, না হলে 12 ঘন্টা পরে ছেলেটি মারা যাবে। এরপরেই সে ফোনটা কেটে দেয়। পুলিশ তার কলটা শুনছিল, কিন্তু কোথা থেকে মোহন কল করেছে সেটা তারা খুঁজে বের করতে পারে না। এরপরে একজন লেডি অফিসার মোহন নামে তামিলনাড়ুতে কোনো একটা লোকের ছবি সার্চ করে। সেখানে তারা কয়েকটা লোকের ছবি পায়, কিন্তু তার মধ্যে একটা লোকের ছবি পায় যেটার সাথে গণেশের সেই স্কেচটা অনেকটা মিলে যায়। পুলিশরা বুঝতে পারে এই আসল কিডন্যাপার। লোকটার পুরো নাম ছিল মোহন সেলভারাজ। অবশেষে পুলিশ তার ঠিকানা বের করে ফেলে। দেখা যায় মোহন সেলভারাজের মেয়ে আম্মু প্রায় সময় ইউটিউবে ব্লগ করত। মোহনের ব্যাপারে সার্চ করতে থাকে পুলিশ। সেখান থেকে তারা জানতে পারে মোহন সেলভারাজ একজন এতিম, সে একটি এতিমখানায় বড় হয়েছে। বড় হওয়ার পরে সে কেরালায় শিফট হয়ে যায় এবং সেখানেই একজন এতিম মেয়েকে সে বিয়ে করে ফেলে। কেরালায় সে একটি বাড়ি করে ফেলে, আর সেখানেই তাদের সুখের সংসারটা চলতে থাকে। তাদের মেয়ে আম্মু হয়। মোহনের মেয়ে আম্মু কিছুটা বড় হওয়ার পরে শখের বসেই ইউটিউবে ব্লগ আপলোড করত। সেই ব্লগগুলো থেকে জানা যায় মোহনের বাড়ির পাশেই একটি ফ্যাক্টরি ছিল, যেখান থেকে বিষাক্ত কালো ধোঁয়া বের হতো, আর সেই ধোঁয়া সরাসরি চলে আসতো মোহনের বাড়িতে। মোহনের স্ত্রী সবার আগে মারা যায়। সেও ওই বিষাক্ত ধোঁয়ায় একটা সময় শ্বাস নিতে না পেরে শ্বাসকষ্টের রোগে মারা যায়। এই ধোঁয়ার কারণে তারা দুজনেই অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা দুজনেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল, বিশেষ করে তার মেয়ে আম্মু। সে তার চিকিৎসা করাতে থাকে, কিন্তু কাজ হয় না। মোহন তার মেয়ের ব্লগের মাধ্যমে কয়েকবার বলেছে যে এই ফ্যাক্টরিটা এখান থেকে সরিয়ে নিতে বা তার ধোঁয়ার দিকটা অন্যদিকে দিতে, যাতে ধোঁয়াটা তার বাড়িতে না আসে। তারা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু সেই এমএলএ কোনো কথাই কান দেয়নি। অবশেষে একটা সময় মোহনের মেয়ে আম্মু মারা যায়। মোহন সেলভারাজ যখন তার পুরো পরিবারটাকেই হারিয়ে ফেলে তখনই সে সিদ্ধান্ত নেয় সে বদলা নেবে। এই জন্যই সে এমএলএর ছেলে আয়ানকে কিডন্যাপ করে নিয়েছে। এদিকে পুলিশ আরও জানতে পারে মোহন যখন তার পুরো ফ্যামিলিকে হারিয়ে ফেলে সে অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়ে। একটা মানসিক হাসপাতালে সে চিকিৎসাও নেয়। এরপরেই মোহনকে দেখা যায় সে তার মেয়ের ইউটিউব চ্যানেলে লাইভে আসে এবং সেখানে কিছু কথা বলে আর একটা ইঞ্জেকশন রেডি করতে থাকে। পুলিশ এবং বাকি সবাই ভাবে এই ইঞ্জেকশনটা হয়তো আয়ানকেই দেওয়া হবে। পুলিশরা তাড়াতাড়ি মোহনের বাড়ির ঠিকানা বের করে ফেলে এবং সেখানে চলে যায় যাতে আয়ানকে তারা বাঁচাতে পারে।
কিন্তু মোহন লাইভে এসে সেই ইঞ্জেকশনটা নিজের বডিতেই পুশ করে এবং মারা যায়। পুলিশ সেখানে তাড়াতাড়ি এসে মোহনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মোহনকে আর বাঁচাতে পারে না। অন্যদিকে পুরো বাড়িটা সার্চ করার পরেও সেখানে তারা আয়ানকে খুঁজে পায় না। সেখানে মোহনের ল্যাপটপটি গণেশ হ্যাক করে সেটা থেকে কিছু ইনফরমেশন বের করে। সেখান থেকে জানা যায় মোহন কিছুদিন আগে 2টা পয়জনিয়াস গ্যাস অর্ডার করেছিল। এটা দেখার পরে গণেশ বুঝতে পেরে যায় এমএলএর ফ্যাক্টরিতে যেসব বিষাক্ত কালো ধোঁয়া এবং পয়জনিয়াস গ্যাসের কারণে মোহন তার পরিবারকে হারিয়েছে, ঠিক একই রকমভাবে বিষাক্ত গ্যাসের মাধ্যমে সে আয়নকে মেরে ফেলতে চায়। এরপরেই গণেশ মোহনের ব্যাংক ডিটেলস চেক করে, আর সেখান থেকে সে জানতে পারে মোহন কিছুদিন আগে একটি পুরাতন থিয়েটার কিনেছিল সেটা রেনোভেশন করার জন্য। গণেশ বুঝতে পেরে যায় আয়নকে মোহন সেখানে হয়তো রেখেছে। সে পুলিশকে কথাটা বলে। গণেশ পুলিশ অফিসারকে বলে যে আয়ানকে মোহন কোনো একটা থিয়েটারে আটকে রেখেছে। পুলিশ বলে তুমি এটা কি করে জানলে? গণেশ বলে আমি মোহনের ল্যাপটপ হ্যাক করেছি, আর সেখান থেকে আমি জানতে পেরেছি মোহন কিছুদিন আগেই একটি থিয়েটার কিনেছে রেনোভেশনের জন্য। এছাড়াও কিছু স্পিকার আর 2টি পয়জনিয়াস গ্যাস। আমার মনে হয় মোহন আয়ানকে সেখানেই রেখেছে। হয়তোবা সেই থিয়েটারের কোনো একটা গোপন রুমে সে আয়ানকে আটকে রেখেছে। এদিকে আয়নকে দেখা যায় যে একটি রুমের ভেতরে বসে কান্না করছিল। সে একটি রুমের ভেতরে ছিল, যে রুমটা পুরোটাই সাউন্ড প্রুফ ছিল। সেই রুমের কোনো শব্দই বাইরে যাবে না। এছাড়া সেখান থেকে বের হওয়ার কোনো দরজাও দেখতে পাচ্ছিল না আয়ান। এরপরেই দেখা যায় পুলিশের কাছে একটি জুম লিঙ্ক আসতে থাকে। পুলিশ সেই লিঙ্কটা ওপেন করতেই সেখানে জুমের ভিডিও কলে তারা আয়ানকে দেখতে পায়। মোহন মারা যাবার আগে এই সব কিছুই সেট আপ করে রেখে গিয়েছিল, টাইমার দিয়ে রেখে গিয়েছিল, যাতে একটা নির্দিষ্ট সময়ে জুমের লিঙ্কটা পুলিশের কাছে আসে, আর পুলিশ আর সেই এমএলএ নিজের ছেলের মৃত্যুটা নিজের চোখে চেয়ে চেয়ে দেখে। আয়ানও সেই ভিডিওটা দেখছিল। আয়ান তার বাবাকে দেখতে পাচ্ছিল। সে কাঁদছিল আর বলছিল বাবা আমাকে বাঁচিয়ে নাও, আমার অনেক কষ্ট হচ্ছে। এদিকে পুলিশ খুঁজে বের করে ফেলে যে মোহন কিছুদিন আগে কোন থিয়েটারটা কিনেছিল। পুলিশ সেই থিয়েটারে চলে আসে এবং পুরো থিয়েটারটা একেবারে কোনায় কোনায় সার্চ করে, কিন্তু সেখানে এমন কোনো গোপন রুমও সে খুঁজে পায় না, আয়ানকেও খুঁজে পায় না। এদিকে আবারও পুলিশের পারমিশন নিয়ে গণেশ মোহনের ল্যাপটপটা সার্চ করতে থাকে। জুম লিঙ্কের ডিটেলসটাও সে ভালো করে দেখে। তখনই সে দেখতে পায় জুম লিঙ্কটা যে অ্যাড্রেস থেকে সেন্ড করা হয়েছে ঠিক একই অ্যাড্রেস থেকে অনলাইন ফুড অর্ডার করা হয়েছিল। যেখান থেকে ফুড ডেলিভারি করা হয়েছিল তারা সেখানে চলে যায় এবং জিজ্ঞেস করা হয় ওই অ্যাড্রেসে কে ফুড ডেলিভারি করেছিল। কিন্তু সেই ফুড ডেলিভারি বয়কেও তারা খুঁজে পায় না এবং সেখান থেকেও তারা কোনো ইনফরমেশন পায় না। অবশেষে আবারও মোহন গণেশের ব্যাংক ডিটেলস চেক করে এবং সেখান থেকে সে জানতে পারে মোহন কিছুদিন আগেই তামাকসা নামের একজন লোককে কিছু টাকা ট্রান্সফার করেছিল। গণেশ ভাবতে থাকে মোহন হয়তোবা আয়ানকে তামাকসার বাড়িতে লুকিয়ে রেখেছে। পুলিশ তাড়াতাড়ি এই তামাকসাকে খুঁজে বের করে। পুরো বাড়িটা তারা সার্চ করে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, কারণ সেখানেও আয়ানকে তারা খুঁজে পায় না। এদিকে সেই জুম লিঙ্কের মাধ্যমে এমএলএ এখনও তার ছেলেকে দেখতে পাচ্ছিল, যেখানে আয়ান শ্বাস নিতে না পেরে ধীরে ধীরে তিলে তিলে মারা যাচ্ছিল। এই অবস্থা দেখে এমএলএ প্রচণ্ড রেগে যায় আর গণেশকে বলে তুমি নিজেকে একজন হ্যাকার দাবি করো, অথচ তুমি আমার ছেলেকে খুঁজে বের করতে পারছো না। তুমি আসলেই একটা অপদার্থ, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাগুলো শুনে গণেশ খুবই কষ্ট পায়। সে সেখান থেকে চলে আসে। এমএলএর কথায় তার খুব খারাপ লাগে, কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না, কেসটা নিয়ে ভাবতে থাকে। অবশেষে একটা সময় তার মাথায় একটা প্রশ্ন জাগে, সেই ফুড ডেলিভারি। আবারও যে রেস্টুরেন্ট থেকে ফুড ডেলিভারি করা হয়েছিল সেই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ চেক করে গণেশ, যেখান থেকে সে দেখতে পায় একদিন মোহন সেই রেস্টুরেন্টে একটি ছেলের সাথে দেখা করতে এসেছিল। রেস্টুরেন্টে চলে যায় গণেশ এবং সেই দ্বিতীয় লোকটার ব্যাপারে জিজ্ঞেস করে যে মোহনের সাথে দেখা করতে এসেছিল। সেই রেস্টুরেন্টের লোকটা বলে সেই লোকটার নাম রাজশেখর আর মোহন মাঝে মধ্যে এখানে খেতে আসতো। অবশেষে সেই রেস্টুরেন্টের লোকটার কাছ থেকে গণেশ রাজশেখরের নাম্বারটা নিয়ে নেয়। বারবার কল করার পরেও সেখানে সে তার নাম্বার সাথে কানেক্ট হতে পারছিল না। অবশেষে গণেশ সেই নাম্বারের ডিটেলস চেক করে, যেখান থেকে সে রাজশেখরের অ্যাসিস্ট্যান্টের নাম্বার খুঁজে বের করে ফেলে। সেই লোকটার সাথে গণেশ কথা বলতে থাকে। সেই লোকটা জানায় রাজশেখর এখন এই শহরে নেই, সে দিল্লিতে আছে। কিছুদিন আগেই কাজের জন্য সে দিল্লিতে চলে গেছে। গণেশ জিজ্ঞেস করে সে কি করে, মানে রাজশেখর পেশায় কি। সেই লোকটা বলে সে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার।
এরপরেই গণেশ লোকটাকে প্রশ্ন করে রাজশেখর এর আগে অর্থাৎ দিল্লি যাওয়ার আগে কোথায় কাজ করেছে। লোকটা তার ঠিকানা বলে দেয়, বলে সেখানে একটা ইনফো পার্ক ছিল আর সেই পার্কের ভেতরেই তারা একটি কাজ করেছে। গণেশ এক মুহূর্ত দেরি না করে একটি ক্যাব বুক করে নেয় এবং সেই ইনফো পার্কের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে আসার পরে ডিটেলস দেখে সে জানতে পারে রাজশেখর এখানে সে একটি রুমের ভেতরে কাজ করছিল। গণেশ বুঝতে পেরে যায় এই রুমের ভেতরেই হয়তোবা আয়ান রয়েছে। গণেশ সেই লোকটিকে ল্যাপটপে সেই রুমের একটা অংশের ছবি দেখায়। লোকটা চিনতে পেরে যায়। লোকটা বলে হ্যাঁ, এই রুমটাকেও ঠিক একই রকমভাবে ডিজাইন করেছিল রাজশেখর। লোকটা বলে সে এখনই সার্ভার রুমে যাচ্ছে আর এই লক সিস্টেমটা আনলক করার চেষ্টা করছে। এটা বলে সে দৌড়ে চলে যায়। গণেশ তাকে ডাকে, কিন্তু লোকটা তার কোনো কথা না শুনেই সেখান থেকে দৌড়ে চলে যায়। সে সেই রুমটা খোলার চেষ্টা করে, কিন্তু সেখানে সে দেখতে পায় সেই রুমটা খুব হাই সিকিউরিটি দিয়ে লক করা এবং জানতে পারে সেই রুমটা শুধুমাত্র রাজশেখরের ফেস দিয়েই খোলা যাবে। রাজশেখরের ফেস ছাড়া রুমটা কোনোভাবেই খোলা যাবে না। এদিকে 12 ঘন্টা শেষ হতে আর মাত্র 3 মিনিট সময় বাকি ছিল। গণেশ বুঝতে পারছিল না সে কি করবে। অন্যদিকে সে বিষাক্ত গ্যাসের কারণে আয়ান রুমের ভেতরেই অজ্ঞান হয়ে গেছে। ইতোমধ্যে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করেছে। এদিকে গণেশ তাড়াতাড়ি সেই লক সিস্টেমটাকে হ্যাক করতে থাকে। অনেক কষ্টের পরে সে একটা সময় হ্যাক করতে সক্ষম হয় আর রাজশেখরের ফেসের পরিবর্তে তার ফেস দিয়ে দেয়। তখনই আরও একটা বিপত্তি ঘটে, কারণ কোনোভাবেই গণেশ দাঁড়াতে পারছিল না, সেই লক সিস্টেমের সামনে তার ফেসটা রাখতে পারছিল না। কিন্তু গণেশ প্রচণ্ড কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, বারবার সে পড়ে যাচ্ছিল। গণেশ প্রচণ্ড চিৎকার করে, নিজের উপরে জেদ খাটায়। অবশেষে অনেক যুদ্ধ করার পরে সেই লক সিস্টেমের সামনে সে তার ফেসটা রাখতে পারে। গণেশ রুমের ভেতরে যায়, আয়ানকে ফ্লোরের ভেতরে পড়ে থাকতে দেখে। সে নিজেও সেই গ্যাসে শ্বাস নিতে পারছিল না, কষ্ট হচ্ছিল। আয়ানকে সে কিভাবে বাঁচাবে আর কি করবে বুঝতে পারছিল না। অবশেষে সে আয়ানকে টানতে টানতে অনেক কষ্টে সেই রুমের ভেতর থেকে বের করে নিয়ে আসে। আয়ানকে নিজের বুকে নেয় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। লাকিলি আয়ান তখনও শ্বাস নিচ্ছিল। তখনই পুলিশ সেখানে চলে আসে এবং আয়ানকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। আর এভাবেই গণেশ তার বুদ্ধির সাহায্যে আয়ানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। এরপরে মিডিয়ার লোকেরা যখন জানতে পারে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও গণেশ পুলিশের আগেই আয়ানকে খুঁজে বের করে ফেলেছে শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তির কারণে, সবাই তার প্রশংসা করতে থাকে। অন্যদিকে আয়ানও সুস্থ হয়ে ওঠে এবং সে গণেশকে থ্যাঙ্কস জানায়। অন্যদিকে নিধি এবং গণেশের সেই বুকটা পাবলিশ করার জন্য ইনভেস্টর রাজি হয়ে যায়। আর এখানেই এই সার্ভাইভাল থ্রিলার মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।